রিসেট বাটন টিপে দেওয়া হয়েছে। এটা হলো রিসেট বাটনের একটা পার্শ্ব প্রতিক্রিয়া। কোনো কোনো উপদেষ্টা এর ছবি নামায়, তার ছবি নামায়, মানি না বলে সংবিধানের আলোকে শপথ নেয়, নিয়েই বলে সংবিধান মানি না। তো শপথ নিলে কেন বাবা? চেয়ারে বসার জন্য? আপনাকে ধরে আনলাম, মেরে ফেললাম। এবং আমি জানি আমি সরকার প্রধান, আমি মারলে আমার কেউ প্রশ্ন করতে পারবে না, আমার কোনো আইন আদালতের সামনে দাঁড়াতে হবে না, কেউ আমাকে জিজ্ঞাসা বন্ধ করতে পারবে না, তো আমি মারবো না কেন? আমি মারবো। এই যে মানসিকতাটা, এটাই হলো এই সমস্ত অপরাধের মূল কারণ। যখন শেখ হাসিনা সরকারের পতন ঘটলো, তারপরেও আমরা দেখেছি মব জাস্টিসের নামে সেখানে আসলে মানুষকে নির্যাতন করা হচ্ছে, তাদেরকে মেরে ফেলা হচ্ছে। যে কথাটি কিছুক্ষণ আগে নূর খান লিটন বলছিলেন, সমাজের এই পরিস্থিতি কেন, কোথায় গিয়ে দাঁড়ালো আসলে? এটা হলো ওই বিচারহীনতার কারণে হয়েছে। ওই যে মনে করেন আপনার গুম করে পার পাওয়া যায়, এই যে কি চিন্তা। তো ঠিক আছে, আপনি সরকারে আছেন, আপনি গুম করে পার পাচ্ছেন, আমি ছোট মানুষ, তা আমি একজনকে চট থাপড় মেরে পার পাইতে পারি। এটা কিন্তু একটা মানসিকতা। ওই দীর্ঘদিন চলতে চলতে এখন আমি মনে করছি কি যে হাসিনা তো চলে গেছে, এখন আমি মনে করেন যে পার্টি করি, আমি আওয়ামী লীগ করি না, একদিন আওয়ামী লীগ দ্বারা আমি নির্যাতিত হয়েছি, এখন আমার রিভেঞ্জ নেওয়ার সময় হয়েছে। কিন্তু প্রশ্নটা হলো, আপনি একজনকে ফিজিক্যালি তাকে অ্যাসল্ট করবেন অথবা তাকে জনসমক্ষে অপমান করবেন, যে কথাটা মানে লিটন ভাই একটু আগে বললেন যে একজন মুক্তিযোদ্ধার মানে গলায় মালা পরে দেওয়া হয়েছে, জুতার মালা, কথাটা খেয়াল করেন। তো এটা আমি করতে পারি। এখন অনেককে আমি বলতে শুনছি, আমারই অনেক বন্ধু বান্ধব বলতেছেন যে মুক্তিযুদ্ধ হলে কি তার গলায় জুতার মালা দেওয়া যাবে না? তো দেওয়া যাবে না, মুক্তিযুদ্ধ বলে না। আপনি কারো গলাতে জুতার মালা দিতে পারবেন না, শিক্ষকদের গলাতেও জুতার মালা পরিয়ে দিতে দেখেছি, কারো গলাতে জুতার মালা দিতে পারবেন না। এই যে জুতার মালা দিতে পারার যে স্বাধীনতা, যে আমি জুতার মালা, সে আমাকে অত্যাচার করেছে, সে আমাকে এলাকায় থাকতে দেয়নি, অতএব তাকে অপমান করবো চান্স পেলেই, এই যে মানসিকতাটা, এটাই হলো গিয়ে আপনার আইন, এই যে গুম খুনের যে মানসিকতা, সেই মানসিকতারই পুত্রকন্যা এরা, ওই মানসিকতার পুত্রকন্যাটা মানে ছোট আকারে আছে, চান্স পাইলে বড় আকারে হবে। তো এটা হলো সেই মানসিকতা। আপনি যদি এই মানসিকতাটাকে দূর দূরান্ত দিয়েও সাপোর্ট করেন, তাহলে মনে রাখবেন এই লোক সুযোগ পাওয়া মাত্রই আপনাকে গুম করবে। দেখেন, এই হলো মূল জিনিসটা আর কি। কাজেই আপনি কাউকে জুতার মালা দিতে পারবেন না, আপনি কাউকেও গালিও দিতে পারবেন না, পারবেন না, আপনাকে সে এখতিয়ার দেওয়া হয় নাই। আপনি যদি মনে করেন আমার এক্সিস্টেন্স আপনার জন্য হুমকির কারণ, আপনি আইনের কাছে যান, আপনি আদালতে যান। এখন আপনি বলবেন যে আদালতে গেলে পুলিশে ঘুষ খায়, অমুক খায়, তাহলে পুলিশের বিরুদ্ধে যান। আমি তো একটা আইনের একটা সমাজ চাই, রুল অফ ল তো থাকতে হবে ভাই। এটা যতক্ষণ মন্তব্য না হবে, আপনি যখন নিজে আইন তুলে না ওটাকে জাস্টিফাই করার চেষ্টা করবেন নানা অজুহাতে, তখন বুঝতে হবে আপনার মধ্যে সেই সমস্যাটা আছে। আমি এই ক্ষেত্রে আরেকটা জায়গায় বলি আপনাকে একটু, দেখেন এটা কেন হচ্ছে, আমি একটু সরকারের সমালোচনা করব। এগুলি না, ওই যে একটা কথা বলা ছিল না যে রিসেট বাটন টিপে দেওয়া হয়েছে, এটা হলো রিসেট বাটনের একটা পার্শ্ব প্রতিক্রিয়া। সেজন্যই কি আসলে কোনো ধরনের অ্যাকশন নেওয়া হয়নি বা তাদেরকে বাধা দেওয়া হয়নি? সেটারই পার্শ্ব প্রতিক্রিয়া। তার মানে টিপে দেওয়া যায়, কোন পর্যন্ত টেপা যায়? মুক্তিযুদ্ধকে এখন রিসেট বাটন মনে করে টেপার চেষ্টা, টিপাটাপি চলছে। কোনো কোনো উপদেষ্টা এর ছবি নামায়, তার ছবি নামায়, মানি না বলে সংবিধানের আলোকে শপথ নেয়, নিয়েই বলে সংবিধান মানি না। তো শপথ নিলে কেন বাবা? চেয়ারে বসার জন্য? তো এইগুলি ঠিক না। আপনার মধ্যে হিপোক্রিসি থাকা চলবে না, আপনি যেটা বলবেন সেটা আপনি করবেন। জনাব মাসুদ কামাল, একই বিষয় নিয়ে আপনার কাছে আসি। একটু যদি পরিসংখ্যানের কথা বলি, 2009 থেকে 24 এই 15 বছরে 1676টি জোরপূর্বক গুমের অভিযোগ নথিভুক্ত হয়েছে। কমিশন পর্যালোচনা করেছে 758টি। 16 সালে সর্বোচ্চ 130টি গুমের ঘটনা ঘটেছে এবং 24 সালে এখন পর্যন্ত 21টি ঘটনা এটা জমা পড়েছে। এর বাইরের পরিস্থিতিটাও আপনি পর্যবেক্ষণ করেছেন। এই যে এত সব গুমের ঘটনা, এটা তো আসলে কমছে না, এটা তো কোনোভাবে থামছে না। এত সব গুমের ঘটনা কেন ঘটছে? এগুলো হচ্ছে কেন জানেন? যখন রাষ্ট্র নিজে যখন একটা পক্ষ হয়ে যায়, যেমন ধরেন একটা দল হতে পারে, আপনার সঙ্গে আমার একটা বিরোধ থাকতে পারে, বিরোধ থাকলে বিরোধ নিষ্পত্তির জন্য আমরা কি করি? আমরা রাষ্ট্রের কাছে যাই, রাষ্ট্রের বিচার বিভাগের কাছে যাই, বিচার বিভাগ সেই বিরোধ নিষ্পত্তি করে। আমার প্রতি আপনার ক্রোধ থাকতে পারে, সেই ক্রোধের তারা একটা সমাধান দেয় এবং সেটা এক বিচার করে। যখন এই পক্ষটা যখন রাষ্ট্র নিজে হয়ে যায়, যখন সরকার নিজে হয়ে যায় একটা পক্ষ,
তখন সে আর বিচার বিভাগের কাছে যেতে চায় না, তার হাতে যেহেতু ক্ষমতা আছে সেইটাই প্রয়োগ করে, এবং প্রয়োগ করে সে আপনার বিচার করে ফেলে। এবং এই কারণে এটা হয়, আমার হাতে অপরিমিত ক্ষমতা আছে, আমি জানি আমি যদি আপনার বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাই, আপনার সঙ্গে যদি আমি এমন একটা আচরণ করি যে আচরণটা সমাজ গ্রহণ করবে না, আইন গ্রহণ করবে না, কিন্তু আমি আবার এটাও জানি আমি করলে পরে আইন আমাকে ধরতেও পারবে না, আইন আমাকে ধরার সাহস পাবে না, তখন কিন্তু সেই আচরণ আপনার সঙ্গে আমি করবো। রাষ্ট্রের ক্ষেত্রে এটা হয়, সরকার জানে যে এই লোকটা আমার বিরোধিতা করছে, তো ওকে আমি কিভাবে থামাবো, থামানোর কয়েকটা পদ্ধতি আছে। একটা হলো তাকে যুক্তি দিয়ে বোঝানো, তোমার বিরোধিতা ঠিক না, তুমি আসলে ভুল করছো, বোঝানো। আর একটা হলো আমি বোঝানোর কোনো গেলাম, ধার ধারলাম না, আপনাকে ধরে আনলাম, মেরে ফেললাম। এবং আমি জানি আমি সরকার প্রধান, আমি মারলে আমার কেউ প্রশ্ন করতে পারবে না, আমার কোনো আইন আদালতের সামনে দাঁড়াতে হবে না, কেউ আমাকে জিজ্ঞাসা বন্ধ করতে পারবে না, তো আমি মারবো না কেন, আমি মারবো। এই যে মানসিকতাটা, এটাই হলো এই সমস্ত অপরাধের মূল কারণ। মূল কারণ রাষ্ট্র যখন তো তাকে হেল্প করে, যে গুমগুলি হয়েছে, ধরেন আমি যদি ধরে নিই হাসিনার আমলে, হাসিনার আমলে হয়েছে বেসিক্যালি এই মানে অদ্ভুত একটা এবং ভয়ঙ্কর এবং মানে আপনার কি বলবো এটাকে, আপনি এই ধরনের একটা পদ্ধতি, এটা ওনার মাথার থেকে বেরিয়েছিল, এই ভদ্রমহিলা মাথার থেকে। তো এটা যদি করেছেন, কেন করেছেন? এই কারণেই করেছেন, সকলের মধ্যে একটা ভয় ছড়িয়ে দেওয়ার জন্য। কালকে একটা লোক তার বিরুদ্ধে মিছিল করলো, পরশুদিন দেখা গেলো সে আর নাই, সে কোথায় গেলো কেউ জানে না, বাসার থেকে ধরে নিয়ে গেছে, কিন্তু বাসায় ধরে নিয়ে যাওয়ার সময় বলছে আমি ডিবি নিয়ে গেলাম, বলছে আমি র্যাব নিয়ে যাচ্ছি, আমার র্যাবের লোক আমি নিয়ে যাচ্ছি। পরে যখন জিজ্ঞাসা করছে, র্যাব বলছে না, আমরা কাউকে আনি নেই, কাউকে আনি নেই। এখন আপনি কি বলবেন? আপনি ঘুরছেন, কেউ জানে না। এখন তারপরে আপনাকে এক সময় সে কি করলো, মেরে ফেললো না কি করলো কেউ জানে না, কিন্তু এর মাধ্যমে কি হচ্ছে, আরেকটা লোক মিছিল করতে ভয় পাচ্ছে, যে আমি যে মিছিল করবো আমাকে তো ধরে নিয়ে যাবে। জেলখানা নিয়ে গেলে কি হয়, সে ফাইট করে এবং তার ফিরে আসার একটা সম্ভাবনা থাকে, যে একসময় আমি যদি কোনো অন্যায় করিনি আমি ফিরে আসবো, কিন্তু এখানে তো কোনো ফিরে আসার কোনো চান্স আছে কিনা সে জানে না, কিন্তু তারা তো তুলে নিয়ে গেছে। এবং সবচেয়ে বড় কথাটা কি, তারা কিন্তু মনে করে এই ফ্যামিলিটা যে তারা যে কি একটা যন্ত্রণা পুরো পরিবারের, দেখেন যন্ত্রণাগুলো কত দিক দিয়া, তারা জানে না তারা এই লোকটাকে বেঁচে আছে কিনা, তারা জানে না কালকে আসবে কিনা, যতবার বাসায় কলিং বেল টিপে সে দৌড়ে আসে, বোধহয় হয়তো আসছে। এই যে একটা পেইন কি ভয়ঙ্কর, এটা একদিকে। আরেক দিকেটা কি, ধরা যাক একজন গৃহকর্তাকে গুম করে ফেলা হয়েছে, তার যে সম্পত্তি, তার যে ব্যাংক অ্যাকাউন্ট, ওইটার কিন্তু তার উত্তরাধিকার পাচ্ছে না, কারণ তারা তো তার ডেথ রিপোর্ট না পেলে তারা পাবে না, সে মারা গেছে কিনা সে তো এটা জানেও না মারা গেছে কিনা। তার জন্য যে আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহ তার মানে রুহের মাগফিরাত কামনা করবে, সে তো মরে নাই অথবা মরেছে সে তো জানে না। তো এই যে একটা মানসিক পীড়ন পুরো পরিবারটাকে দেওয়া হয়, এটা কতটা স্যাডিস্ট হলে পরে একজন মানুষের মাথা থেকে বেরোতে পারে, এটা আপনি আগে ভাবেন। এটা মানে এটা অচিন্তনীয় একটা ব্যাপার। হ্যাঁ, মেরে ফেলে নাই, তো মেরে ফেলছে কি ফেলে নাই, কি একটা ভয়ঙ্কর। নূর খান লিটন, আপনাদের কমিশনের একটি যদি পরিসংখ্যান বলি, গুমের শিকারদের মধ্যে 73% জীবিত ফিরে এসেছেন, 27% এখনো নিখোঁজ, অন্তত 200 মানুষের কোনো হদিস পাওয়া যায়নি। বিগত সরকারের সময়ে উল্লেখযোগ্য কিছু নাম যদি একটু বলি, বিএনপি নেতা ইলিয়াস আলীর কথা যদি বলি, সালাউদ্দিন সাহেব তিনি ফিরে এসেছেন, কক্সবাজারের পৌর কাউন্সিলর একরামুল একটি প্রশ্নবোধক নাম, মেজর সিনহা, মাইকেল চাকমা, ব্রিগেডিয়ার আজমি, এরকম অসংখ্য নাম আছে যেগুলো আমাদের সামনে প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। অতি সম্প্রতি আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে এই যে প্রথম রিপোর্টটি আসলে পেশ করা হলো সেটি এতটা ভয়ঙ্কর, এতটা আসলে হৃদয় বিদারক সেটি, এবং নিরাপত্তার স্বার্থে সেগুলো আসলে সবার সামনে আনা হচ্ছে না। কিন্তু আমরা আসলে অধীর আগ্রহে তাকিয়ে আছি যে জনগণের কাছে অনেকগুলো প্রশ্ন গুম খুন নিয়ে, সেগুলো কিছুটা হলেও জনগণের সামনে আসা উচিত। আমরা ভয়াবহ কিছু বর্ণনার কথা জানি, যে কিভাবে পেটে সিমেন্ট বেঁধে কিভাবে ফেলে দেওয়া হলো, কিভাবে আসলে মুখ সেলাই করে দেওয়া হলো। কিছু অভিজ্ঞতা কি আমাদের সাথে শেয়ার করবেন? দেখেন, আমি ততটুকু অভিজ্ঞতা শেয়ার করব যেই অভিজ্ঞতা শেয়ার করার কারণে তদন্ত বাধাপ্রাপ্ত বা ক্ষতিগ্রস্ত না হয়, ভিকটিম পরিবার যাতে ক্ষতির সম্মুখীন না হয়, পাশাপাশি সম্ভাব্য অপরাধী যাতে পালিয়ে না যায়। তিনটি বিষয়কে আমার সামনে রেখে কথা বলতে হবে। বলতে তো আপত্তি নেই, কারণ যে ঘটনা ঘটেছে এর চেয়ে লোমহর্ষক বর্ণনা দেওয়ার মতো কিছু নেই। আমি কোনো এক সময় জার্মানিতে গিয়েছিলাম, সেখানে হিটলারের কিছু
নিদর্শন দেখে আসছি অত্যাচারের, আমার কাছে কখনো কখনো মনে হয় যে এই দেশে, আমার দেশে এর চেয়ে বড় ঘটনা ঘটে গেছে, যেটা আমরা মানবাধিকার কর্মী হিসাবে যতটা বুঝেছিলাম বাস্তব অবস্থা তার চেয়ে অনেক বেশি। আপনি যে সংখ্যাটা বলেছেন, এই সংখ্যাটা পূর্ণাঙ্গ কোনো সংখ্যা না। এখন পর্যন্ত মানুষের ভিতরে সেই আস্থা আমরা অর্জন করাতে পারিনি, যে আস্থার কারণে মানুষ নির্দ্বিধায় আমাদের কাছে এসে অভিযোগ দিবে, তার ঘটনা বর্ণনা করবে। কারণ তার ভিতরে এক ধরনের ভীতিকর পরিস্থিতি কাজ করছে যে আগামীতে না স্বৈরাচারের হাত আমাদের দিকে তাড়িয়ে আসে। মনে রাখতে হবে এই ঘটনার সাথে এমন কিছু মানুষ যুক্ত, সম্ভাব্য অপরাধী, তারা এখনো পাওয়ারফুল। এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে রাষ্ট্র সেইভাবে কোনো ব্যবস্থা নিতে পারেনি। আপনি একবার ভাবেন যে 4.5 ফিট 4.5 ফিট লম্বা, 3.5 ফিট চওড়া, তার মাথায় এক প্রান্তে প্রস্রাব পায়খানার ড্রেন, এর ভিতরে দিন এবং রাত বোঝার কোনো উপায় নেই, এবং সেখানে বন্দীকে রাখা হচ্ছে, কখনো হাত বেঁধে, চোখ বেঁধে, প্রচুর মশা মাকড় আছে, এবং দিন এবং রাত্রের পার্থক্য এই বন্দীরা বুঝেনি। বন্দীদের যখন খাবার দেয়া হতো, রুটি এবং খিচুড়ি যখন পেত, তখন সে অনুমান করতো যে আজকে একটা দিন পার করে সকাল, এটা প্রত্যুষ। সে তখন নিজ হাতে তার ওয়ালে হয় চারি দিয়ে আঁচড় কাট, না হলে কোনো ইটের কণা পেলে সেটা দিয়ে আঁচড় কাটতো, না হলে যে থালা বাটি দিয়ে খাবারটা দেওয়া হতো সেটা দিয়ে আঁচড় কাটতো। এই কথাগুলি যারা ফিরে আসছে তাদের বর্ণনায় পেয়েছি। আর ওখানে যে আমরা যা পেয়েছি, অধিকাংশ বর্ণনার মানুষ হয়তো ফিরে আসেনি। আমরা অস্পষ্ট দুই একটা মোবাইল নাম্বারও উদ্ধারের চেষ্টা করেছি, ওখানে লেখা ছিল, কেউ লিখেছে আই লাভ মাই কান্ট্রি, কেউ লিখেছে আই লাভ মাই ফ্যামিলি, কেউ লিখেছে বিজয় সুনিশ্চিত, কেউ হয়তো সূরা লিখেছে, কেউ হয়তো মসজিদের মিনার আঁকার চেষ্টা করেছে। একটা মানুষ কতটা মৃত্যুর মুখোমুখি দাঁড়ালে এই অভিব্যক্তিগুলি প্রকাশ করতে চায়। ওখানে আমরা খাবারের ব্যাপারে যেটা শুনেছি, পচা এবং খুব অল্প পরিমাণ খাবার দেয়া হতো, 3 বেলা, কোনো সময় 2 বেলাও দিত, এবং তাদেরকে 3 দিন 4 দিন পর পর এই ছোট্ট সেলগুলির থেকে বের করে ইন্টারোগেশনের নামে ইন্টারোগেশন রুমে নেওয়া হতো। এবং সেই রুমের যে জিনিস আমরা দেখেছি, ধরুন এখানে সমস্ত লাইট এবং অন্যান্য যে সরঞ্জাম আছে যেটা দৃশ্যমান, এগুলোকে কাটছাট করে ফেলে দেওয়া হলো, কিন্তু এর যে প্ল্যাটফর্মগুলি রয়েছে উপরে, প্লাগ পয়েন্টগুলি রয়েছে, এগুলি রয়ে গেছে। এর ফলে খুব স্পষ্ট যে নিচে যে প্ল্যাটফর্ম আমরা পেলাম, সেখানে কোনো মেশিন লাগানো ছিল, যেটার সাথে ওই প্ল্যাটফর্মে যে একটা প্ল্যাটফর্ম সংযুক্ত ছিল, সেখানে বিদ্যুৎ, এগুলি তো যারা বন্দি ফিরে আসছে তাদের কাছ থেকে শুনেছি, তাদের হাত পাও বেঁধে ঝুলিয়ে দেওয়া হতো এবং তারপর নির্যাতন করা হতো। আমরা পরিত্যক্ত অবস্থায় একটা গোডাউনের ভিতর যে একটা বৈদ্যুতিক চেয়ার পেলাম, এবং সেটি লোকালি বানানো, এটা বোঝা যায়, নিচে মোটর দেওয়া, লোকালি বানানো স্টিলের, এবং সেখানে হাতলের সাথে বেঁধে দেওয়ার ব্যবস্থা ছিল, পায়ের সাথে বেঁধে দেওয়ার ব্যবস্থা ছিল। আমি নিজে ওই চেয়ারে উঠে একটু ঘোরার চেষ্টা করলাম, ভয়াবহ। তারপর এটা আসলে 2 মিনিট কারো পক্ষে টেকা সম্ভব কিনা আমি জানি না, 2-3 মিনিট টিকতে পারে, বমি টমি করে অস্থির হয়ে যাবে, এটা সম্ভব না। তারপরে প্রত্যক্ষদর্শী এবং ঘটনার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত ব্যক্তিদের জবানিতে যে ঘটনাগুলি আমরা পেয়েছি সেটা আরো ভয়াবহ। কিছু সামরিক কর্মকর্তা যারা র্যাবে ছিলেন, তারা অনেককে গভীর রাত্রে এই সমস্ত সেল থেকে উঠিয়ে নিতেন, পরবর্তীতে ইনজেকশন পুশ করতেন। নিস্তেজ দেহ যখন হয়ে যেত, পলিথিন দিয়ে মুখটা আটকে দিতেন এবং দম বন্ধ করে হত্যা করতেন। এরপর পেট ফেরে নাড়িভুড়ি বের করে এদেরকে জীবিত এবং মৃত অবস্থায় এদেরকে নিয়ে যাওয়া হতো
এদের একটা অংশকে, বিভিন্ন জায়গায় এই কাজটা হয়েছে, আমি একটা অংশের কথা বলছি। পোস্তগোলায় আপনারা দেখেছেন একটা স্থাপনা আছে সেনাবাহিনীর নদীর পাড়ে, ওইখানে র্যাব একটা অপারেশন করেছিল, মনে পড়ে একটা না অনেক অপারেশন করেছিল সুন্দরবনে। দস্যুদের কাছ থেকে একটা বড় ট্রলার নিয়ে আসছিল, সেই ট্রলারটি ঘাটে থাকতো এবং মাঝরাত্রে বিশেষ বিশেষ অফিসাররা এই ডেড বডি বা জীবিত ব্যক্তিকে মাইক্রোবাস যোগে ওখানে নিয়ে যেত। তার আগে ওখানে ডিপ্লয় করা হতো তাদের বিশ্বস্ত র্যাব সদস্য বা গোয়েন্দা সংস্থার সদস্যদের। এরপর তাদেরকে উঠানো হতো নৌকায়। নৌকায় দুই রকম মানুষকে, মানে দুই রকম অবস্থায় উঠানো হতো। কেউ কেউ কারো কারো মৃতদেহ, আর কেউ কেউ জীবিত, যাদেরকে বলা হতো টার্গেট। আর মৃত ব্যক্তিদের বলা হয় তাদের ভাষায় প্যাকেট। নৌকাটা মাঝ নদী বা মুন্সিগঞ্জের দিকে যেত অধিকাংশ সময়ে, এবং এই নৌকাকে সার্কেল করে স্পিডবোট ঘুরত। নৌকার ধারে কাছে কোনো জলযানকে আসতে দিত না, এবং সিমেন্টের বস্তা দিয়ে এই মৃত ব্যক্তিদের অথবা ওখানে গুলি করে মেরে পেট ফেরে তারপর ফেলে দেওয়া হতো। কোনো কোনো ক্ষেত্রে এই ধরনের বন্দীকে নিয়ে গাজীপুর, টঙ্গী আর টাঙ্গাইল, এই যে রেল লাইনটা, এই রেল লাইনের শিডিউলগুলি তারা আগে সংগ্রহ করতো, কখন কোন ট্রেনটা আসে এই এলাকায়। ঠিক তার আগ মুহূর্তে ডেড বডিগুলি নিয়ে এই রেল লাইনের উপর ফেলে দেওয়া হতো। এটার উপর দিয়ে রেলগাড়ি চলে যেত, ছিন্ন ভিন্ন হয়ে যেত তাদের ডেড বডি। এবং আপনারা সবাই খেয়াল করেছেন যে একটা সময়ে পত্রপত্রিকায় কিন্তু এই রিপোর্টগুলি হয়েছে। অসংখ্য মানুষ, 2 জন 4 জন 5 জন এইভাবে মারা গেছে। কাউকে কাউকে জয়দেবপুর এলাকায়, গাজীপুর এলাকায় চলন্ত বাসের বা ট্রাকের সামনে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে। এরকম একটি ঘটনা তো আমরা শুনেছি, এবং যারা এই ঘটনাগুলির সাথে প্রত্যক্ষদর্শী অথবা পাহারাদার, যেভাবেই বলেন না কেন, বা অংশগ্রহণকারী, তাদের কারো কারো কাছ থেকে আমরা এই ধরনের বর্ণনা পেয়েছি। এবং কোনো কোনো ক্ষেত্রে এও পেয়েছি যে একটি মানুষকে আটক করার পর, ওকে হত্যা করার পর ওর ফ্যামিলির কেউ যদি এই বিষয়ে প্রতিবাদ করতে চাইতো, তাদের বিরুদ্ধে সমাজে ঘৃণা ছড়ানোর জন্য হেন অভিযোগ নেই যেটা সমাজের ভিতর ছড়িয়ে না দেওয়া হতো। যেমন আমি আপনাকে আজকে একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। গুলিস্তান এলাকার বিএনপির একজন সংগঠক রফিক, যে দ্বিতীয় বিয়ে করেছিল ঝিনাদায় ইডেন কলেজের এক ছাত্রীকে, এই রফিক শ্বশুরবাড়িতে যাওয়ার পর রফিককে মাঝরাত্রে উঠিয়ে নিয়ে আসে এবং তার ডেড বডি পাওয়া যায় কুষ্টিয়া ঝিনাদার বর্ডার এলাকায়। পুলিশের হ্যান্ডকাপ ছিল। আমরা খোঁজ খবর নিয়ে যখন দেখলাম এবং বিএনপি প্রতিবাদ করা শুরু করলো, সাধারণ মানুষের ভিতর প্রশ্ন আসলো, যখন এটা নিয়ে অনেক প্রতিবাদ হচ্ছিল, তখন আমরা দেখলাম এই রফিকের শাশুড়িকে এবং 2টো মানুষকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করলো। বলা হলো তাদেরকে সাভার অঞ্চল থেকে গ্রেপ্তার করেছে, কাউকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করেছে। অভিযোগটা দিয়ে দিল র্যাব, তাদের বিরুদ্ধে একটা মামলা দিয়ে, যে ওই যে 2 জন, একজন সাবেক সৈনিক, আরেকজন একটা দলের রাজনৈতিক কর্মী কুষ্টিয়া অঞ্চলের, অভিযোগ দেওয়া হলো এরা ওই শাশুড়ির কাছ থেকে টাকা নিয়ে জামাইকে হত্যা করেছে। কেন? শাশুড়ির উপর তার লোলুপ দৃষ্টি ছিল, শাশুড়ি নিজেকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা করে পারেনি, তখন খুনিদেরকে ভাড়া করে হত্যা করেছে। পুরা একটা গুজব ছিল। এই গুজবটার কারণে ওই ঘটনাটা ব্যাপকভাবে অনুসন্ধান করতে যেমন পারেনি মানুষ, এলাকায় একটা রা উঠে গেছে, ওই ফ্যামিলিটা আইসোলেটেড হয়ে গেছে সমাজ থেকে।
তার মানে হেন অপরাধ নাই যেটা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব করে নাই। প্রত্যেকটা ছিল তাদের পরীক্ষামূলক। এর বাইরে আরও কিছু ঘটনা আছে। সাম্প্রতিককালে আমাদের রিপোর্টে এসছে যে আমরা ভারতের একটা এখান থেকে বন্দি নিয়ে ভারত মানে বর্ডারে নিয়ে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হেফাজতে দিয়ে দেওয়া, এইটা অনেক ক্ষেত্রে এটা হয়েছে। এবং এইটা কি পরিমাণে হয়েছে এখনই বলা সম্ভব না। যেমন এখনই বলা সম্ভব না যে আমরা যে রেকর্ড করেছি 1686 এটাই ফাইনাল, এটা বলা যাবে না। এটা অনেক বেশি হতে পারে, কারণ মানুষ এখনো ভয়তে আছে। এখন যে ছাড়া পেয়েছে সে চিন্তা করতেছে আমি আবার কোন ঝামেলায় না পড়ি। এখন পর্যন্ত একটু বলে নেই, এখান থেকে অনেককেই নিয়ে যাওয়া হয়েছে ভারত বাংলাদেশ সীমান্তে নিয়ে এখান থেকে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং সেখানে অবৈধ অনুপ্রবেশ দেখিয়ে কাউকে কাউকে জেলে রাখা হয়েছে, কাউকে কাউকে সন্ত্রাস বিরোধী আইনে বা ওখানে জঙ্গি নির্মূল যে একটা আইন আছে ওই দেশে, ওই আইনে অনেককে আটক রাখা হয়েছে। ঠিক কতজন এখন পর্যন্ত এটা বলা যাবে না। তবে আপনারা খেয়াল করে থাকবেন সালাউদ্দিন সাহেব, তারপরে বালি, সুখরঞ্জন বালি, তারপরে কাজল ফটো সাংবাদিক, তারপরে গত পরশুদিন ফিরে এসছে একজন রহমতুল্লাহ, যেটার পিছনে অধিকার বেশ কাজ করেছিল। এবং আমাদের কাছে এরকম তথ্য বা এরকম খবর আরও আছে, যেটি এই মুহূর্তে আমার মনে হয় আমরা কাজ করছি, যেহেতু এই মুহূর্তে নামগুলি আমরা না বললাম।